বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইসলামী সাহিত্য সম্পর্কিত বিষয় নিয়ে। দেখো, ইসলামী সাহিত্য থেকে আমাদের কম বেশি ভয় সকলের রয়েছে, তেমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। আমি তোমাদের জন্য চেষ্টা করেছি 20টা প্রশ্নের মধ্যে বেশ কিছু তথ্য তুলে ধরার। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লাগবে, তবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে শুরু করি আজকের আলোচনা। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, বাঙালি মুসলমান কবিদের মধ্যে আদি কবি কে? দেখো, আমাদের এখানে 4টে অপশন রয়েছে। 1, শাহ মোহাম্মদ সগীর, জৈনুদ্দিন, মোজাম্মেল, সাবির ঈদ খান। এই 4টের মধ্যে উত্তর করতে হবে। অবশ্য তোমরা একটা খাতা নিয়ে বসো এবং খাতাতে তোমরা কতগুলো সঠিক করলে সেটা লিখে রাখবে এবং সবশেষে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যাই হোক, উত্তর করো তোমরা। কি হচ্ছে উত্তর? উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর। তাহলে প্রথম অপশনটি হচ্ছে উত্তর। আচ্ছা, এই শাহ মোহাম্মদ সগীর কোন সময় আবির্ভূত হন, মানে কোন সময়ের কবি ছিলেন, তার কাব্যের নাম কি? এগুলো আমরা কম বেশি সকলে একটু অজানায় আছি বলতে পারি। চলো একটু দেখে নিই। দেখো, শাহ মোহাম্মদ সগীর বাংলা মুসলমান কবিদের মধ্যে আদি কবি। যদি এই নিয়ে বিতর্ক রয়েছে, তবু আমরা বিতর্কিত বিষয়ে যাব না। যেগুলো প্রচলিতভাবে পাওয়া যায় সেটা নিয়েই মূলত আলোচনা করব। আর তিনি পঞ্চদশ শতকের কবি ছিলেন বলে মনে করা হয়। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে তিনি বর্তমান ছিলেন। আর তার লেখা বিখ্যাত কাব্যের নাম ইউসুফ জুলেখা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইউসুফ জুলেখা কে রচনা করেন? দেখো, প্রথম প্রশ্নটা যারা মনোযোগ দিয়ে দেখলে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে। অপশন: শাহ মোহাম্মদ সগীর, জৈনুদ্দিন, মোজাম্মেল, সাবির ঈদ খান। কখনো পরীক্ষায় এরকম প্রশ্ন পরপর দুটো দেবে না। যেহেতু আমাদের আলোচনা কেন্দ্রিক আজকের প্রশ্নোত্তর, তাই পরপর প্রশ্নগুলো পড়ে গেছে। আচ্ছা, উত্তর হবে শাহ মোহাম্মদ সগীর, তাই না? এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি, কেননা আগের যে ডিটেলসটা অর্থাৎ ডাউট ক্লিয়ার করতে গিয়ে আমরা কিন্তু উত্তরটা পড়েছি। আচ্ছা, এই শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কোন ধরনের কাব্য, কোন সময়কালে রচিত হয়েছিল ইত্যাদি সম্পর্কিত বিষয় কিন্তু কৌতূহল আমাদের রয়েছে। চলো আমরা একটু ডাউট ক্লিয়ার করে নিই। যেমন, শাহ মোহাম্মদ সগীরের লেখা কাব্য হলো ইউসুফ জুলেখা, যেটা আমরা অপশানে পেলাম। আর কাব্যটি পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে রচিত ইসলামী রোমান্টিক প্রণয় উপাখ্যান। কোন সময় রচিত? পঞ্চদশ শতকে রচিত। কোন ধরনের সাহিত্য বা কোন ধরনের কাব্য এটি? আমরা বলবো ইসলামী রোমান্টিক প্রণয় উপাখ্যান। আচ্ছা দেখো, এর তাহলে উৎস কি, মানে কোথা থেকে এই কাব্যের কাহিনী সংগ্রহ করা হয়েছে? তোমরা উত্তরে বলবে যে কিতাবুল কোরআন থেকে এই কাব্যের উৎস বা এই কাব্যের কাহিনী নেওয়া হয়েছে। আর এর পুঁথি কে সংগ্রহ করেছিল, মানে এই কাব্যের পুঁথি কে সংগ্রহ করেছিল? বিখ্যাত গবেষক আব্দুল করিম সাহিত্য বিশারদ এই কাব্যের পুঁথি সংগ্রহ করেন। এই কাব্যটি কিন্তু প্রকাশিত হয়েছিল কার সম্পাদনায়? না, 1984 সালে ডক্টর এনামুল হকের সম্পাদনায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কাব্যের পুঁথিটি প্রকাশিত হয়েছিল বা এই কাব্যটি প্রকাশিত হয়েছিল। তাহলে ইউসুফ জুলেখা সম্পর্কিত বিষয় তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল না? তাহলে মোহাম্মদ সগীর কোন সময়ের আবির্ভূত হন, ইউসুফ জুলেখা সম্পর্কিত কাব্য, মানে কাব্য সম্পর্কিত তথ্য সবটাই তোমরা দুটো প্রশ্নের মধ্যে পেয়ে গেলে। এই প্রশ্ন দুটোকে একটু ভালো করে দেখে রেখো। আচ্ছা, আর কিছু তথ্য তোমাদের একটু দিয়ে রাখি, যে এই যে ইউসুফ জুলেখা আমরা পাচ্ছি না, এই ইউসুফ জুলেখা আরো বেশ কয়েকজন কবি রচনা করেছেন। তাদের মধ্যে কারা রয়েছেন? দেখো, যে সপ্তদশ শতকের কবি আব্দুল হাকিম আর অষ্টাদশ শতকের কবি ফকির গরিবুল্লাহ, এদের দুজনেরও কিন্তু ইউসুফ জুলেখা নামে কাব্য রয়েছে। তাহলে আমরা শুধুমাত্র যে শাহ মোহাম্মদ সগীরের কাব্য পাবো তা নয়, পরবর্তীতে আমরা কিন্তু ইউসুফ জুলেখার রচয়িতা হিসাবে আব্দুল হাকিম এবং ফকির গরিবুল্লাহের নামও পাবো। যেহেতু ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর পঞ্চদশ শতকে লিখেছিলেন, তাই তাকেই আদি বা তিনি রচয়িতা হিসাবে আমরা ধরে নিয়েছি। চলো পরের প্রশ্নে। রসুল বিজয় কাব্যের রচয়িতাকে? সাবির ঈদ খান, জৈনুদ্দিন, সৈয়দ আলাউল, শাহ মোহাম্মদ সগীর। অপশনগুলো প্রায় একই রকম রেখেছি, যেহেতু ইসলামী সাহিত্য, আবার নতুন করে অপশন কি তৈরি করবো, তাই না? উত্তর হবে কি কি হতে পারে বলো? রসুল বিজয়। দেখো, রসুল বিজয় একাধিক কবি লিখেছেন, তবু প্রথম দিকেরটাকে আমরা ধরে নেব। উত্তর হবে জৈনুদ্দিন। একটু ডিটেলস দেখো।
জৈনুদ্দিনের কাব্য হচ্ছে রসুল বিজয়। কাব্যটি হযরত মুহাম্মদ কর্তৃক ইসলাম ধর্ম প্রচারের বিজয়োত্তর কাহিনী নিয়ে লেখা হয়েছে। আর কাব্যটি সম্ভবত 1474 খ্রিস্টাব্দে রচিত। দেখো সম্ভবত, এটা কিন্তু নিশ্চিত নয়। তোমরা সালগুলো নিয়ে অহেতুক ভয় পাবে না, বিভ্রান্ত হবে না। যেটা তুলে ধরছি চেষ্টা করছি অথেন্টিক তুলে ধরার। অনেক সময় অসাবধানবশত ভুল হয়ে যায়। যাই হোক, এই কাব্যটির গল্পাংশ, মূল গল্পটা ফরাসি গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। চলো এবার চলে যাচ্ছি আরো কিছু ডাউট ক্লিয়ার করতে। কেমন বলতো, এই রসুল বিজয় শুধুমাত্র যে জৈনুদ্দিন লিখেছেন তা কিন্তু নয়, আরো কয়েকজন লিখেছেন। তাদের নাম তোমরা জানো? একটু দেখে নাও। দেখো, রসুল বিজয় কাব্যের রচয়িতা হিসাবে আরো বেশ কয়েকজন কবির নাম পাওয়া যায়। যেমন 16 শতকের কবি সাবিরিদ খান, 16 শতকের কবি শেখ চান্দ, মানে শেখ চান্দ, সাবিরিদ খান, এরা কিন্তু রসুল বিজয় কাব্য লিখেছেন। আমরা রসুল বিজয় কাব্যের কবি হিসাবে শুধুমাত্র জৈনুদ্দিনের নাম পাবো তাও কিন্তু নয়, পাশাপাশি এই দুজনের নামও পাওয়া যায়। যেহেতু জৈনুদ্দিন প্রথমে লিখেছেন, তাই আমরা এখানে তার নামটিকে তুলে ধরেছি, যেহেতু অপশন অনুযায়ী। চলে যাচ্ছি পরের প্রশ্নে। লাইলি মজনু কাব্যের রচয়িতাকে। দেখো, এই শব্দবন্ধের সঙ্গে আমরা বহুদিন ধরে পরিচিত। অপশনগুলো দেখো, সাবিরিদ খান, জৈনুদ্দিন, দৌলত উজির বাহরম খান আর শাহ মোহাম্মদ সগির। অপশন দেখে আমরা বুঝতে পারছি কোনটা হবে, কিন্তু এইরকম অপশন যে সবসময় থাকবে তা তো নয়, এর বাইরেও থাকতে পারে। এখানে উত্তর হবে দৌলত উজির বাহরম খান। এটা তোমরা বুঝতে পারছিলে, এই অপশনটা যেহেতু বড় ছিল, অনেকের মনে এটা সন্দেহ হয়েছিল যেটা উত্তর হতে পারে। আচ্ছা, এই দৌলত উজির বাহরম খান এবং লাইলা মজনু সম্পর্কে একটু দেখো তথ্য। দৌলত উজির বাহরম খান চট্টগ্রামের মানুষ ছিলেন। কোথাকার মানুষ ছিলেন? চট্টগ্রামের মানুষ ছিলেন। আর এই দৌলত উজির বাহরম খানের লাইলি মজনু কাব্যটি 1560 খ্রিস্টাব্দ থেকে 1575 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয় বলে মনে করা হয়। কাব্যটি ফরাসি কবি জাইসির লাইলি মজনু কাব্যের ভাবানুবাদ, মানে অনুবাদ এক কথায়। আর এই কাব্যের কাহিনীর উৎস হচ্ছে আরবের লোকগাথাতে প্রথম মেলে, মানে আরবের লোকগাথা হচ্ছে এই কাব্যের কাহিনীর উৎস। চলো চলে যাই পরের প্রশ্নে। সাইফুল মুলুক বদিউজ্জামাল গ্রন্থটির রচয়িতাকে। আমরা কিন্তু মোটামুটি দেখো পরিচিতের মধ্যে বাজছে, কিন্তু শব্দটা একটু আলাদা। সাইফুল মুলুক বদিউজ্জামাল গ্রন্থের রচয়িতাকে। সাবিরিদ খান, জৈনুদ্দিন, দোনাগাজী চৌধুরী, শাহ মোহাম্মদ সগির। কি উত্তর হতে পারে? উত্তর হবে দোনাগাজী চৌধুরী। একটু ডিটেলস দেখে নাও। দোনাগাজী চৌধুরীর কাব্যের নাম সাইফুল মুলুক বদিউজ্জামাল। আর দুই নায়ক এবং নায়িকাকে নিয়ে লেখা এই কাব্যের প্রথম কবি তিনি দোনাগাজী চৌধুরী। আর কাব্যের পুঁথি যেটা পাওয়া গিয়েছিল সেটা খণ্ডিত, কীটদৃষ্ট, অর্থাৎ কীট পতঙ্গতে কেটে ফেলেছিল পুঁথিটা। আর এই কাব্যটির আদি উৎস হচ্ছে আরবি আলেফ লাইলা। এটার সঙ্গে আমরা কিন্তু ছোটবেলা থেকে পরিচিত। কাব্যটি অনেকটা রূপকথাধর্মী কাব্য। তাহলে মোটামুটি দেখো আমরা বেশ কিছু তথ্য দেখে নিলাম। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্নে। সায়াতনামা কে রচনা করেন? সাবিরিদ খান, জৈনুদ্দিন, মোজাম্মেল, শেখ পরান। চারটে অপশনের মধ্যে উত্তর করো, কি হতে পারে? দেখো, উত্তর হচ্ছে মোজাম্মেল। আচ্ছা, এই সায়াতনামা এই যে রচনা করেন মোজাম্মেল, এইটা অনেকে মনে করেন তিনি 16 শতকের কবি। তাহলে মোজাম্মেল কোন সময়ের কবি ছিলেন? অনেকে মনে করেন 16 শতকের তিনি কবি ছিলেন। আর এই যে কাব্যটি, অর্থাৎ সায়াতনামা কাব্যটি, এটা কিন্তু সুফি তত্ত্ব বিষয়ক কবিতা, এই কাব্য। আর এই কাব্যটি আরবি থেকে অনুবাদ করা হয়েছিল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, নসিহতনামা কে রচনা করেন? দোনাগাজী চৌধুরী, শেখ ফরান, শেখ চান্দ, শেখ ফয়জুল্লাহ। তোমরা এটা সহজে উত্তর করতে পারবে। উত্তর হলো শেখ ফরান। দেখো, এই নসিহতনামা সম্পর্কে একটু দেখে নিই। চট্টগ্রামের অন্তর্গত সীতাকুণ্ডের অধিবাসী ছিলেন শেখ পরান। তাহলে শেখ পরানের বাসস্থান বা কোথাকার বাসিন্দা ছিলেন আমরা কিন্তু, বা কোথাকার কবি ছিলেন সেটা আমরা কিন্তু বলে দিতে পারলাম। আর তিনি কি করেছিলেন? নসিহতনামা রচনা করেছিলেন। আর এই নসিহত কথার অর্থ কি? পরামর্শ। নসিহত কথার অর্থ হলো পরামর্শ। গ্রন্থটি মৌলিক রচনা নয়, একটা ভাবাশ্রয়ী অনুবাদ গ্রন্থ। গ্রন্থটি ফরাসি ভাষায় রচিত। তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই নসিহতনামা কিন্তু আরো অনেকে রচনা করেছেন। হ্যাঁ, যেমন দেখো, 16 শতকের কবি আফজল আলী, ইনিও রচনা করেছেন। আবার আব্দুল হাকিম, তিনি 17 শতকের কবি, তিনিও কিন্তু এই নসিহতনামা রচনা করেছেন। চলো পরের প্রশ্নে। লোরচন্দ্রানী কার রচনা?
তোমরা জানো, এটা অনেকেই পড়েছো, ভালোভাবে পড়েছো। দেখো, দোনা গাজী চৌধুরী, সৈয়দ আলাওল, দৌলত গাজী, শেখ পরাণ। অবশ্যই উত্তর হবে দৌলত গাজী। এই লর্ড চন্দ্রানী সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা রয়েছে, তবু যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য আমি বিষয়টা একটু তুলে ধরি। যেমন দেখো, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি দৌলত গাজীর কাব্যের নাম লর্ড চন্দ্রানী বা সতী ময়না। কাব্যটি মর্ত মানব মানবীর প্রেম কাথার একটা লোককাব্য, মানে প্রেম কথার একটা লোককাব্য। আর 1621 থেকে 38 খ্রিস্টাব্দের মধ্যে কাব্যটি রচিত হয়। পার্টিকুলারলি কোনো তারিখ বা সাল পাওয়া যায় না, তবে এই সালটা বিতর্কিত। আর এই কাব্যটির 3 ভাগের 2 ভাগ মাত্র তিনি লিখেছিলেন, তিনি সম্পূর্ণ করতে পারেননি। আর এই কাব্যের প্রধান চরিত্র হচ্ছে লোরক, ময়না, চন্দ্রাবতী, বামন, এগুলো। তাহলে মোটামুটি দেখো, লর্ড চন্দ্রানী সম্পর্কে তোমরা ডিটেলসেই জেনে নিলে। চলো পরের প্রশ্নে। চন্দ্রাবতী কে রচনা করেন? দেখো, চন্দ্রাবতী নামে একজন কবি নাম পাওয়া যায়, কিন্তু চন্দ্রাবতী এই কাব্যটি কে রচনা করেছিলেন? কোরেশি মাগন ঠাকুর, সৈয়দ আলাওল, দৌলত গাজী, দোনা গাজী চৌধুরী। অপশনগুলো দেখে উত্তর করতে হবে। উত্তর হচ্ছে কোরেশি মাগন ঠাকুর। আচ্ছা, চন্দ্রাবতী কাব্য এবং কোরেশি মাগন ঠাকুর সম্পর্কে একটু তথ্য জেনে রাখো। দেখো, আরাকান রাজ্যের মন্ত্রী ছিলেন কোরেশি মাগন ঠাকুর, আর কোরেশি মাগন ঠাকুরের কাব্যের নাম চন্দ্রাবতী। কাব্যটি হচ্ছে প্রণয় কাব্য। তাহলে চন্দ্রাবতী কোন ধরনের কাব্য? তোমরা উত্তর দেবে প্রণয় কাব্য। চলো পরের প্রশ্নে। নবী বংশ কে রচনা করেন? আব্দুল হাকিম, সৈয়দ সুলতান, নসরুল্লাহ খান, মোহাম্মদ খান। চারটের মধ্যে তোমাদের উত্তর করতে হবে। করো, উত্তর কি হবে? উত্তর হবে সৈয়দ সুলতান। ক্লিয়ার? উত্তর হচ্ছে সৈয়দ সুলতান। এই নবী বংশ সম্পর্কে একটু তথ্য দেখে নাও। দেখো, চাকলার কবি ছিলেন সৈয়দ সুলতান, আর নবী বংশ তার শ্রেষ্ঠ রচনা। অর্থাৎ সৈয়দ সুলতানের শ্রেষ্ঠ রচনা হলো নবী বংশ। আর এই গ্রন্থটি মহাভারত মানে মহাকাব্যের মতো একটা বিশাল আয়তন বিশিষ্ট, অর্থাৎ একটা বড় কাব্য। চলো পরের প্রশ্নে। ফকির গরিবুল্লাহ কোন সময়ের কবি ছিলেন? দেখো, এই ফকির গরিবুল্লাহ থেকে আমরা একটা প্রশ্ন আগেই পড়লাম। পঞ্চদশ শতাব্দীর, ষোড়শ শতাব্দীর, সপ্তদশ শতাব্দীর, অষ্টাদশ শতাব্দীর। বলো কোনটা হতে পারে? উত্তর হচ্ছে অষ্টাদশ শতাব্দীর বা অষ্টাদশ শতাব্দীর। এই ফকির গরিবুল্লাহ কে ছিলেন? ফকির গরিবুল্লাহ ছিলেন অষ্টাদশ শতাব্দীর লোক। তিনি হুগলি জেলার বালিয়া পরগনার অন্তর্গত হাফিজপুরের আদিবাসী ছিলেন। আর কবির পিতার নাম ছিল শাহ দুন্দি। আর সোনাভান হচ্ছে কবির প্রথম রচনা। নামটা ভালো করে মনে রাখবে, পরে একটি প্রশ্ন এখান থেকে দিয়েছি। সোনাভান হচ্ছে কবির প্রথম রচনা। আর ফকির গরিবুল্লাহের নামে 5টি পুঁথির সন্ধান পাওয়া গিয়েছিল। একটা হচ্ছে সোনাভান, আমির হামজা, ইউসুফ জুলেখা, মদন কাবদেব পালা আর হোসেন মঙ্গল। দেখো, ইউসুফ জুলেখা দেখতে পেয়েছো? তাহলে ইনিও রচনা করেন, তাই না? চলো এবার পরের প্রশ্নে যাই। মধুমালতী কার রচনা? সৈয়দ হামজা, সৈয়দ আলাওল, দৌলত গাজী, দোনা গাজী চৌধুরী। উত্তর হচ্ছে সৈয়দ হামজা। দেখো, এইগুলো সাধারণত পাওয়া যায় না, তথ্য খুব কষ্টে জোগাড় করতে হয় বিভিন্ন পুঁথি ঘেটে ঘেটে। আচ্ছা, এই যে মধুমালতী এবং সৈয়দ হামজা, এই সম্পর্কে কিছু তথ্য জেনে নাও। দেখো, সৈয়দ হামজার কাব্যের নাম মধুমালতী, আর এই কাব্যটি সংস্কৃতানুগ বিশুদ্ধ বাংলায় লেখা। এই কাব্যটি প্রণয় কাব্য। মানে দেখো, এই সময়কালে যে কাব্যগুলি রচিত হয়েছিল না, বেশিরভাগগুলোই কিন্তু প্রণয় ঘটিত কাব্য বা প্রণয় কাব্য। আর এই কাব্যে একটি হিন্দি অনুবাদ আছে, তার নাম হচ্ছে মধুমালতী। চলো আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। ফক্করনামা কার রচনা? সেবরাজ চৌধুরী, দৌলত গাজী আর সৈয়দ আলাউল, দোনা গাজী চৌধুরী। দেখো, সব অপশনগুলো একই আছে, শুধু একটা বদলেছে, তাহলে ওইটাই হবে উত্তর। উত্তর হচ্ছে সেবরাজ চৌধুরী। কিন্তু যখন পরীক্ষায় আসবে তখন তো তোমরা এর পর অপশন পাবে না, তখন তোমাদেরকে বিভ্রান্ত একটু হতেই হবে। আর প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় তা নয়, কিন্তু আমাদের বিভ্রান্ত হতে হয়। অনেক সময় বিভ্রান্তির জন্যই আমাদের উত্তরগুলো ভুল হয়ে যায়। আচ্ছা, এই ফক্করনামা এবং সেবরাজ চৌধুরী সম্পর্কে একটু তথ্য দেখে নাও। দেখো, সেবরাজ চৌধুরী চট্টগ্রাম অঞ্চলের সপ্তদশ শতকের কবি ছিলেন। তাহলে কোন সময়কাল? সপ্তদশ শতকে। আর তার সবচেয়ে জনপ্রিয় কাব্য হচ্ছে ফক্করনামা। এটি একটি গল্প প্রধান রচনা। এই ফক্করনামা গ্রন্থটি একটি গল্প প্রধান রচনা। আর এই যে সেবরাজ চৌধুরীর কাব্যের সংখ্যা 3। মল্লিকার হাজার সাওয়াল, আর বা ফক্করনামা বলছি, মানে ফক্করনামার আরেকটি নাম হচ্ছে মল্লিকার হাজার সাওয়াল, আর কাশেমের লড়াই, আর ছিল ফাতিমার সুরতনামা। তাহলে এই হচ্ছে সেবরাজ চৌধুরীর কাব্যের নাম। চলো পরের প্রশ্নে। সেকেন্দার নামা কে রচনা করেন? দেখো, এটা কিন্তু তোমরা পরিচিত। দোনা গাজী চৌধুরী, কোরেশি মাগন ঠাকুর, সৈয়দ আলাউল, দৌলত গাজী।
উত্তর হবে, বলবো? তোমরা নিজেরাই পেরেছো। উত্তর হচ্ছে সৈয়দ আলাওল। আমরা আরাকান রাজসভার সাহিত্য পড়তে গিয়ে বা কবিদের সম্পর্কে পড়তে গিয়ে দৌলত কাজী এবং সৈয়দ আলাওল দুজনের সম্পর্কে কিন্তু জেনেছি। আচ্ছা, তবু একটু তথ্য দেখে নাও যে সপ্তদশ শতাব্দীর রোশান রাজসভার একজন মুসলমান কবি ছিলেন আলাওল। আর সৈয়দ আলাওল সেকেন্দার নামা রচনা করেছিল, তোমরা জানো সেটা। আনুমানিক 1659 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে এই কাব্যটি রচিত বলে মনে করা হয়। আর এটি সৈয়দ মোহাম্মদের নির্দেশে এই কাব্যটি রচিত হয়েছিল। আর এর উৎস হচ্ছে নেজামি সমরকন্দের সপ্তপয়কর বা সপ্তপয়কর। আর গ্রন্থটি আরবি থেকে অনুবাদ করা হয়েছিল। তাহলে দেখো, আমরা মোটামুটি বেশ কিছু প্রশ্ন সলভ করে ফেললাম। চলো পরের প্রশ্নে। গোরক্ষ বিজয় কে রচনা করেন? দেখো, গোরক্ষ বিজয় নাথ সাহিত্যের সঙ্গে যুক্ত অনেকটা, তাই না? আচ্ছা, এখানে শেখ চান্দ, শেখ কবির, শেখ ফয়জুল্লাহ, শেখ পরাণ। খুব সহজেই তোমরা উত্তর করতে পারবে। বলো উত্তর কি হতে পারে? উত্তর হচ্ছে শেখ ফয়জুল্লাহ। আচ্ছা, এই গৌরক্ষ বিজয় এবং শেখ ফয়জুল্লাহ সম্পর্কে কিছু তথ্য দেখে নাও। 16 শতকের নাথ সাহিত্য ধারার একজন বিখ্যাত কবি হলেন শেখ ফয়জুল্লাহ। তিনি মূলত গোরক্ষ বৃত্তের কবি। আর শেখ ফয়জুল্লাহর বিখ্যাত কাব্যের নাম গোরক্ষ বিজয়, যেহেতু প্রশ্নে আমাদের সেটাই রয়েছে। আর কবির নামে 5টি গ্রন্থের পরিচয় পাওয়া যায়। একটা হচ্ছে গোরক্ষ বিজয়, একটা হচ্ছে গাজী বিজয়, সত্যবীর, জয়নাথের চৌতিসা আর রাগনামা। তাহলে দেখো, আমরা শুধুমাত্র যে গ্রন্থের নাম জানলাম তা কিন্তু নয়, পাশাপাশি এই শেখ ফয়জুল্লাহ সম্পর্কেও কিছু তথ্য আমরা জেনে নিলাম। চলো পরের প্রশ্নে। সত্যকলি বিবাদ সংবাদ এর রচয়িতাকে? শেখ চান্দ, শেখ কবির, নসরুল্লাহ খান, মোহাম্মদ খান। উত্তর হচ্ছে মোহাম্মদ খান। এর দেখো ডিটেলসে দেখলে তোমরা পাবে, অর্থাৎ ডাউট যেগুলো আছে সেগুলো যদি ক্লিয়ার করে নাও তাহলে কি তথ্য পাবে? পাবে যে সপ্তদশ শতকের একজন ইসলামী সাহিত্যিক ছিলেন মোহাম্মদ খান। তিনি মূলত একজন অনুবাদক। তার সবচেয়ে বড় পরিচিত হচ্ছে বা পরিচিতি হলো তিনি একজন অনুবাদক। কবির প্রথম কাব্য হচ্ছে সত্যকলি বিবাদ সংবাদ, যা লিখিত হয় 1635 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1635 খ্রিস্টাব্দে। আর কাব্যটি রূপক লক্ষণ আক্রান্ত, অর্থাৎ রূপক ধর্মী কাব্য। আর মোহাম্মদ খানের 7টি গ্রন্থের পরিচয় পাওয়া যায়। একটা হচ্ছে সত্যকলি বিবাদ সংবাদ, হানিফার লড়াই, আসহাবনামা, মুকতুল হোসেন, কেয়ামতনামা, দাজালনামা, কাসিমের লড়াই। মোটামুটি এই গ্রন্থগুলো পাওয়া যায়। চলো পরের প্রশ্নে। সোনাভান কাব্যের রচয়িতাকে? এবার আমি বলবো না, এটা তোমরা কিন্তু জানো। এর আগে আমরা ডিটেলস পড়ার সময় এটা পড়েছি। বলো অপশন: শেখ চান্দ, শেখ কবির, নসরুল্লাহ খান, ফকির করিমুল্লাহ। এটা তোমাদের সবার উত্তর হবে। বলো কি হতে পারে? দেখো, উত্তর হচ্ছে ফকির করিমুল্লাহ। এটা আমরা আগে পড়েছি, তবু ডিটেলসে একটু দেখে নাও, অর্থাৎ তোমাদের যে মনে ডাউট আছে সেটা ডাউটগুলোকে একটু ক্লিয়ার করে নাও। গরিবুল্লাহ হুগলি জেলার বালিয়া পরগনার হাফিজপুরের অধিবাসী। আর গরিবুল্লাহের নামে 5টি পুঁথি পাওয়া যায়। আগে বলেছি সোনাফান, আমির হামজা, ইউসুফ জুলেখা, মদন কামদেব পালা আর হোসেন মঙ্গল। এই 5টা তথ্য, 5টা কাব্য বা 5টি পুঁথি পাওয়া যায়। আর সোনাভান হচ্ছে কবির প্রথম রচনা। আর এই কাব্যটি জঙ্গনামা গোত্রের কাব্য। কোন ধরনের? জঙ্গনামা গোত্রের কাব্য। বীর হানিফার সাথে টুঙ্গি শহরের বীরাঙ্গনা সোনেভানের যুদ্ধ বৃত্তান্ত এই কাব্যের মূল বিষয়। তাহলে দেখো, সোনাভান এবং তার কবি এবং তাদের সম্পর্কে ডিটেলস তথ্য আমরা পেয়ে গেলাম। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। চৈতন্য সমকালীন একজন ইসলামী কবি। দেখো, চৈতন্য সমকালে অনেক কবি ছিলেন। এবার তাদের মধ্যে আমরা একটা নাম এখানে রেখেছি, বাকিগুলো কিন্তু চৈতন্য সমকালীন ছিলেন না। যেমন সৈয়দ হামজা, ফকির গরিবুল্লাহ, নসরুল্লাহ খান, শেখ কবির। এই 4টের মধ্যে তোমাদের বেছে নিতে হবে। যদিও চৈতন্য সমকালীন কবিদের সম্পর্কে বিতর্কিত মতবাদ রয়েছে, তাদের সাল নিয়ে, সময়কাল নিয়ে বিতর্কিত বিষয় রয়েছে, আমরা তবুও চেষ্টা করেছি যতটুকু বিতর্ক এড়ানো যায়। কি হতে পারে উত্তর? দেখো, উত্তর হবে শেখ কবির। শেখ কবির চৈতন্য সমকালীন একজন ইসলামী কবি। তবে একটু দেখে নাও তথ্যতে। চৈতন্য সমকালীন একজন বিখ্যাত কবি হলেন শেখ কবির। তিনি সুলতান নাসিরউদ্দিন নসরত শাহের সময় আবির্ভূত হন। তিনি মূলত বৈষ্ণব পদ রচয়িতা। তিনি কোন ধরনের পদ রচনা করতেন? বৈষ্ণব পদ রচয়িতা। তার একটি পদ গৌড় পদ তরঙ্গিনীতে সংকলিত হয়েছে। তাহলে দেখো, মোটামুটি আমরা 18টি প্রশ্ন দেখে নিলাম এবং সলভ করে ফেললাম। চলো এবার আমরা চলে যাচ্ছি 19 নম্বর প্রশ্নে। সৈয়দ সুলতান কোন সাহিত্য ধারার কবি? সুফি সাহিত্য, মার্সিয়া সাহিত্য,
সাওয়াল সাহিত্য, চরিত কথা। দেখো সুফি সাহিত্য, মার্সিয়া সাহিত্য এগুলো কিন্তু সব ইসলামী সাহিত্যের ভাগ। এবার এদের মধ্যে থেকে তোমাদের উত্তর করতে হবে, এগুলো তোমাদের জানার কথা না, তবু তোমাদের উত্তর করতে হবে। কোনটা উত্তর হতে পারে? দেখো উত্তর হচ্ছে সুফি সাহিত্য। একটু শহীদ সুলতান সম্পর্কে একটু তথ্য দেখে নাও। বাংলা সুফি সাহিত্য ধারার সর্বাধিক উল্লেখযোগ্য এবং কবি হলেন একজন শহীদ সুলতান। তাহলে সুফি সাহিত্য ধারার কবি তিনি। তিনি চট্টগ্রামের চক্রশালার বাসিন্দা ছিলেন। কোথাকার বাসিন্দা? চট্টগ্রামের চক্রশালার বাসিন্দা ছিলেন। কবির গ্রন্থের নাম জ্ঞানপ্রদীপ, জ্ঞান চৌতিসা। জ্ঞানপ্রদীপ, জ্ঞান চৌতিসা এই কাব্য দুটোই মূলত সুফি চর্চামূলক গ্রন্থ। এবার আমরা চলে যাব আজকের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্নে। দেখো প্রশ্ন আছে বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতাকে। দেখো বিদ্যাসুন্দর নামটা দেখার পরে আমাদের প্রথমে যার কথা মনে আসে তিনি শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেন। আজকে যেহেতু আমরা ইসলামী সাহিত্য সম্পর্কে আলোচনা করছি, এখানে রামপ্রসাদ সেন আমরা উত্তর করব না। তোমরা অনেকেই কমেন্ট বক্সে প্রশ্নই করতে পারো যে দাদা বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা রামপ্রসাদ সেন, আপনি কেন এই রকম তথ্য দিলেন? আসলে আজকে আমরা ইসলামী সাহিত্য সম্পর্কে আলোচনা করছি, শাক্ত পদাবলী সম্পর্কে নয়। আর যেহেতু আমাদের সামনে 4টে অপশন রয়েছে, সেই অপশন অনুযায়ী আমাদের উত্তর করতে হবে। আচ্ছা অপশনগুলো একটু দেখে নাও। শাহ মোহাম্মদ সগীর, জৈনুদ্দিন, মোজাম্মেল, সাবির ঈদ খান। কোনটা উত্তর হতে পারে? উত্তর হচ্ছে, বলবো আমি? আচ্ছা বলে দিই, উত্তর হচ্ছে সাবির ঈদ খান। এই বিদ্যাসুন্দর কাব্য এবং সাবির ঈদ খান সম্পর্কে একটু তথ্য দেখে নাও। দেখো প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবির ঈদ খান ছিলেন চট্টগ্রামের কবি। কোথাকার কবি ছিলেন? চট্টগ্রামের কবি ছিলেন। তিনি মূলত 16 শতকের কবি ছিলেন একজন। আর কবির নামে 3টে পুঁথি পাওয়া গেছে। একটা হচ্ছে বিদ্যাসুন্দর, 2 হচ্ছে রসুল বিজয়, 3 হচ্ছে হানিফা ও কয়রাবড়ি। তাহলে দেখো বিদ্যাসুন্দর, রসুল বিজয় আর হানিফা ও কয়রাবড়ি। আর সংস্কৃত চৌর পঞ্চাশিকার বিদ্যাসুন্দরের প্রণয় কাহিনী এখানে মূলত বর্ণিত হচ্ছে। তাহলে দেখো দেখতে দেখতে আমরা 20টি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করে ফেললাম। আচ্ছা প্রশ্নপত্রগুলি কি তোমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়েছে? কঠিন একটু হবেই, কারণ আমরা তো ইসলামী সাহিত্য সম্পর্কে বেশি তথ্য পাই না হাতে। দেখো বাজার চলতি যে বইগুলো রয়েছে তাতে কিছু তথ্য পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু ডিটেলসে এত তথ্য পাওয়া যায় না। আমি অনেকটা চেষ্টা করে তোমাদের জন্য এই তথ্যগুলো জোগাড় করতে পেরেছি। আজ যেহেতু তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের অনেক বিষয় জানা হয়ে গেল। যদি কখনো কখনো সময় পাও অবশ্যই তোমরা এগুলো আরেকবার করেও দেখে নেবে। আর হ্যাঁ, আগে যে ক্লাসগুলো আমাদের দেওয়া হয়েছে অনেক সময় কিছু কিছু ভুল ভ্রান্তি থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো আমরা কমেন্টের প্রথম কমেন্টে অবশ্যই পিন করে ঠিক করে দিই, তোমরা সেগুলো দেখে নেবে। কারণ অনেক সময় দ্রুততা বা লেখার সময় টাইপিং মিস্টেক এবং সেটা ভুলে বলাও হয়ে যায়, এরকম কিছু ঘটনা ঘটে। তাই তোমরা অবশ্যই প্রথম কমেন্টটিকে চেক করবে একবার করে, যাতে তোমাদের মনের মধ্যে যে সংশয়গুলো ছিল সেগুলো সমাধান হয়। অনেক সময় নিজের অজান্তেই ভুল থেকে যায়, আমি চাই তোমরা সেগুলো সমাধান করে দাও। তোমরা কমেন্ট বক্সে জানাবে যদি কোনো জায়গায় ভুল মনে হয়, আমি সেগুলোকে কমেন্টের প্রথম বক্সে গিয়ে সলভ করে দেবো। তাহলে এই হচ্ছে আজকের ইসলামী সাহিত্য সম্পর্কিত আলোচনা। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আমি নিত্য নতুন আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।